আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা, সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা, যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি? এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। যে পুরো 1-1.5 মাসের ঘটনাক্রমে আমি কখনো ওনাকে টার্গেট করে বা আমার জায়গা থেকে আমি স্পষ্ট করেছি, কিন্তু কখনো ওনাকে টার্গেট করে কিছু বলিনি, কারণ এটা আমার মন আমাকে সায় দেয় না যে আমি এই বিষয়ে কিছু বলি। তবে আমরা আরও দায়িত্বপূর্ণ আচরণ প্রত্যাশা করেছি আগে এবং এখনো করি। সিটি কর্পোরেশন তালাবদ্ধ করা, আপনারা জানেন, এটা সরকারের কাজে বাধা। তালা মারা থাকলে সে তালাটা খোলার দায়িত্ব কার? প্রশাসকেরই তো দায়িত্ব। উনি যাচ্ছেন না কেন? আমি তো বুঝলাম না। এমন যদি হতো যে প্রশাসক ওখানে গিয়েছে, এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাহলে আজকে আপনারা এই প্রশ্নটা আমাকে করতে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। প্রিয় সমাবেশ, পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে, আদালতের রায়কে অবজ্ঞা করেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে, আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা, সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় সমাবেশ, আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা, যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি? প্রিয় সমাবেশ, আমি প্রায় একটি কথা বলি, পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরি। নর্থ কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া। সুতরাং কি লেখা আছে তার চেয়েও বেশি যেটি জরুরি তা হলো মেনে চলা। ইশরাকের ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা, নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি। তাই তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে। জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান, তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা, গত 1.5 দশকে ভোটার তালিকায় প্রায় 3.5 কোটি ভোটার সংযুক্ত হয়েছেন, নতুন ভোটার সংযুক্ত হয়েছেন। এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনেও ভোট দিয়ে তাদের নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি। পরাজিত পলাতক স্বৈরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল না। সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি। প্রিয় সমাবেশ, অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে। সুতরাং অতীতে এই বাংলাদেশে রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব।
কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ, প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। কারা রাষ্ট্র পরিচালনা করবে, কারা আপনাদের প্রতিনিধি হবে, জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন। প্রিয় সমাবেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা জনগণের কাছে যান, তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন, তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন, জনগণের মন জয় করুন, কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। নানা রকম ঘটনার দিকে আমাদের মনোযোগ, তাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ঘিরে যা হচ্ছে সেটার দিকে হয়তো খানিকটা মনোযোগ এখন কম, যদিও একসময় এটা খুবই মনোযোগের কেন্দ্রে পরিণত হয়েছিল। আর সম্প্রতি 1 বা 2 দিন আগের কথা বলছি, জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই সিটি কর্পোরেশন বিষয়ক যে মন্ত্রণালয় এলজিআরডি সেটার উপদেষ্টা একটা ভয়ঙ্কর অভিযোগ করেছেন। সেটা হলো জনাব ইশরাক হোসেন ক্রিমিনাল অফেন্স করছেন। মানে এটুকু শোনার সাথে সাথে আমাদের বলে দেওয়া উচিত, তাহলে সরকার ইশরাক হোসেনকে গ্রেফতার করুক, মামলা হোক, সব কিছু। এই জায়গায় কেন চলে গেল, এখনও কেন কন্টিনিউ করছে, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি জনাব আসিফ মাহমুদ কি বলেছেন সেটা একটু বলি, তারপর কথা বলি। তিনি বলছেন উনি অফিসিয়াল কোনো দায়িত্ব নেননি, উনি ওনার, এটা বিবিসি বাংলাকে বলছেন, নেতাকর্মীদের নিয়ে গিয়ে নগর ভবনের মিলনায়তন অফিস দখল করেছেন। তবে নাগরিক সেবা বিঘ্নিত করা আরও বাড়লে অবশ্যই আমাদের বাধ্য হয়ে কোনো কঠোর ব্যবস্থায় যেতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি সরকারি কাজে বাধা দিচ্ছেন। এটা হলো তার অভিযোগ। এটা একটা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমাদের পেনাল কোডে আছে, সেটাই তার অভিযোগ। এখন সর্বশেষ আমরা জানি জনাব ইশরাক হোসেন সিটি কর্পোরেশনে গেছেন, সেখানে তিনি মাননীয় মেয়র এরকম একটা ব্যানার লেখা জায়গায় তিনি ওখানকার কর্মচারীদের সাথে মত বিনিময় করেছেন। শুধু তাই না, তিনি এর আগে যেসব মুভমেন্ট করছিলেন সেখানে সিটি কর্পোরেশনের গেটে তালা দেওয়া, বিভিন্ন রুমে তালা দেওয়া, এইসব ঘটনা আছে। এবং জনাব আসিফ মাহমুদরা যদি মনে করেন যে তারা এরকম একটা কেস ফ্রেম করবেন, করতে পারেন, অন্তত প্রাথমিকভাবে সেটা তারা বলতেও পারেন। কিন্তু এই জায়গায় গেল কেন, এবং বিশেষ করে মানে এই জিনিসটা একটু সারপ্রাইজিং আমি বলবো, যে প্রধান উপদেষ্টার সাথে যারা তারেক রহমানের বৈঠকের পরও এটা কন্টিনিউ করছে। আমরা একটু পেছনে যাই এবং আমি এটা খুব দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সেটা হলো ইশরাক হোসেনকে এই দায়িত্ব দিচ্ছে না সরকার নিজে এবং প্রধান উপদেষ্টা এটার অংশ। আমি রিপিট করছি, ইশরাক হোসেন যে দায়িত্ব পাবেন না, তাকে যে দায়িত্ব দেওয়া হবে না, এটা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। এটা এককভাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মনে হয়েছে বলে দিচ্ছি না, ব্যাপারটা এইরকম না। তিনি সামনে আছেন এবং তিনি অবশ্যই চান না। তিনি কেন চান না, নানান আলাপ আলোচনা আছে, আমি সেটাও একটু বলে নিতে চাই। খুব সম্প্রতি গতকালই সম্ভবত একটা অডিও রেকর্ড আমাদের সামনে এসেছে, যেখানে গাজীপুরের মেয়র নিয়োগের জন্য, প্রশাসক নিয়োগের জন্য বিরাট অঙ্কের ঘুষ লেনদেনের আলাপ আছে। আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না, কিন্তু অভিযোগ আছে নানান রকম। এবং তারই এপিএসকে দুর্নীতির জন্য দুদক ডেকেছে, তার বিদেশ যাত্রা নিষিদ্ধ করেছে। এবং আমরা তখনই একটা কথা বলছিলাম, এপিএস টাকা খায়, এপিএস অসৎ, এপিএস এর বিরুদ্ধে বহু টাকা দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন থেকে ছিল। কিন্তু তিনি যার এপিএস, তিনি একেবারে পুত পবিত্র, তার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা তো হওয়ার কথা না। সুতরাং জনাব আসিফ মাহমুদের বিরুদ্ধে আসলে অভিযোগ অনেক দিন থেকেই ছিল। তাহলে জনাব ইশরাক যদি এখানে দায়িত্বে না থাকেন, এখানে যদি প্রশাসক নিয়োগ করা যায়, এই নিয়োগ বাণিজ্য হতেও পারে। আমি কনফিডেন্টলি বলছি না, এটা একটা ব্যাখ্যা হতে পারে, এখানে প্রভাব রাখার চিন্তা হতে পারে। কিন্তু যে কথাটা বলছিলাম, এটা আদতে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। কারণ দিনের পর দিন এটা নিয়ে সংকট চলছে। প্রাথমিকভাবে নগর ভবনের ওখানে গিয়ে জনাব ইশরাকের সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেখানে একটু চাপ তৈরি করার জন্য তারা তালা দিচ্ছিলেন গেইটে, বিভিন্ন রুমে। তারপর 2-3 দিন তারা রাস্তা ব্লকও করেছিলেন। এই যে জনজীবনে যে দুর্ভোগের কথা বলা হয়, সবকিছু যখন হচ্ছে, এটা নিশ্চয়ই উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আলোচিত হয়েছে। আমরা নিশ্চয়ই জানি, যখন উপদেষ্টা পরিষদ বসে তখন বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে উপদেষ্টা পরিষদ কালেকটিভলি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন। তো সেই কাজ তো নিশ্চয়ই তারা করেছেন। সেই কাজ তারা যখন করতে যাচ্ছেন, তখন খুব স্বাভাবিকভাবে ইস্যু এসেছিল। এবং জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যদি এককভাবে কাজটা করে এবং সেটা যদি ঠিক বলে মনে না করে উপদেষ্টা পরিষদ, তাহলে তো খুব স্বাভাবিক কথা যে তাকে বলা হতো যে জনাব ইশরাককে শপথ দিয়ে দিন। কিন্তু সেটা তো হয়নি। তার মানে উপদেষ্টা পরিষদের পেছনে আছে। আবার একই সাথে
জনাব ইশরাক যখন এটা করছেন সেটা দলের সিদ্ধান্ত কথাটা জানি না, কিন্তু দলের এন্ডোর্সমেন্ট আছে, দলের সমর্থন আছে। ওনার এটা যদি দল পছন্দ না করতো তাকে নিশ্চয়ই দলের পক্ষ থেকে, দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে বার্তা দেওয়া হতো যে তুমি থেমে যাও, তুমি আর এটা কন্টিনিউ করো না। এখন আরো বেশ আগেই হতে পারতো সেটা। সুতরাং জনাব ইশরাক শুধুমাত্র তার সিদ্ধান্তে এটা করে বেড়াচ্ছেন তা না। আমি প্রথম যখন এটা হচ্ছিল তখন আমি এটাকে আসলে একটা প্রক্সি ওয়ার বলছিলাম। এটা আসলে একটা শক্তি পরীক্ষার ক্ষেত্রে পরিণত করা হয়েছে। সরকার বিএনপির শক্তি দেখতে চাইছে, বিএনপিও সরকারকে চাপ দিয়ে তার দাবি অর্জন করতে পারে কিনা দেখতে চাইছিল। বাকি যা যা লিগাল আলোচনা এগুলো একেবারে বাকওয়াজ, কারণ আমি নিটিগ্রিটিতে যাচ্ছি না। হাস্যকর সব যুক্তি সরকারের দিক থেকে দেওয়া হয়েছে, এবং এই সরকারের একটা নজির আছে, যদিও সরকার বলছে সে সময় ভিন্ন এলজিআরডি উপদেষ্টা ছিলেন। এলজিআরডির উপদেষ্টা যদি জনাব হাসান আরিফ, উনি মারা গেছেন, যদি ভিন্ন একজন থাকেন তার জন্য আইন ভিন্ন হবে, তা তো হতে পারে না। এবং তিনি যখন দিয়েছেন তার এই সিদ্ধান্তটাকে এই সরকার আপহোল্ড করা উচিত, অথবা আমি আবারও বলছি, যদি এটা বৈধ হয়ে থাকে তাহলে চিটাগংয়ের মেয়রের শপথ দেওয়াটাও অবৈধ, এবং তাকেও যে কোনো সময় টার্মিনেট করা যায়। আমরা জানি সরকারের এক্সিকিউটিভ পাওয়ার আছে। তাহলে ওটা যদি ভুল সিদ্ধান্ত হয়, এখনই চিটাগং মেয়রের পদ থেকে জনাব শাহাদাতকে সরিয়ে দেওয়া উচিত। তাদের পাপের এবং ভুলের প্রায়শ্চিত্ত করা উচিত। করবেন না কেন তারা, যদি জনাব হাসান আরিফ ভুল করে থাকেন? আর যদি হাসান আরিফ ঠিক করে থাকেন তাহলে জনাব ইশরাককে কেন শপথ দেওয়া হবে না? সর্বশেষ এমনকি যখন উচ্চ আদালত সর্বশেষ জানিয়ে দিল যে এক্ষেত্রে নির্বাচন কমিশনেরই সিদ্ধান্ত যেটা ছিল সেটাই এখতিয়ার সম্পূর্ণভাবে তারপর শপথ দেওয়া হয়নি। আসলে অপেক্ষা করা হচ্ছিল এই যে সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদ সেটা পার হওয়ার জন্য। সেটা যখন পার হয়েছে তখন কিন্তু জনাব আসিফ মাহমুদ বলছেন এখন আর কোনো সুযোগই নাই, কারণ এর মেয়াদই পার হয়ে গেছে। তাহলে এপ্রিলে যখন জনাব ইশরাক হোসেনকে শপথ দেওয়ার জন্য ট্রাইব্যুনাল বলেছে, ট্রাইব্যুনাল যখন প্রথম তাকে মেয়র বলছেন, নির্বাচন কমিশন যখন তার গেজেট প্রকাশ করেছে, তখন শপথ না দেওয়া হয়ে মামলা হয়েছিল। আমরা জানি এখন হাসিনার মতো কাউ জিজ্ঞেস করলে বলবে যে কোনো সংক্ষুব্ধ নাগরিক তো মামলা করতে পারেন। আমরা এটাও জানি হাসিনার সময় এরকম কিছু মামলা করানো হতো তাদের ডিজায়ার ফুলফিল করার জন্য। সেই মামলাগুলো করানো হয়েছে আসলে এটাকে টেনে এই মেয়াদটা শেষ করার জন্য। খুব ভালোভাবে বুঝছি। সুতরাং এই শয়তানিটাও সরকারের দিক থেকে হয়েছে, উপদেষ্টা সহ পুরো সরকারের মধ্যে ইনভলভ ছিলেন এবং শেষ পর্যন্ত এটা করেনি, এবং বিএনপিও তার জায়গা থেকে চাপ দিয়ে গেছে। এবং এটা সত্য, ওই সময় সরকারের সাথে বিএনপির এক ধরনের টেনশন গ্রো করছিল। কিন্তু যেটা সারপ্রাইজিং হয়তো সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর যেন তারেক রহমানের ধারণা করা যাচ্ছিল যে এই টেনশনটা ডিএসকালেট করবে, কিন্তু করেনি, বরং সেটা আক্রমণাত্মক দিকে যাচ্ছে বেশ খানিকটা। এটা বলা যায় জনাব আসিফ মাহমুদ জনাব ইশরাককে হুমকি টুমকি দিচ্ছেন। উনি যদি মনে করেন সরকার যদি কেউ ক্রিমিনাল অফেন্স করছে বলে মনে করেন, তাহলে আসলে কথাটা তার কিছু নাই। ওই সরকার কেন বক্তব্য দিবে? স্ট্রেট অ্যাওয়ে আমরা সরকারকে এফেক্টিভ দেখতে চাই। জনাব ইশরাককে গ্রেফতার করুন। উনি সরকারি কাজে বাধা দিচ্ছে, উনি ঝামেলা করছেন, তার বিরুদ্ধে মামলা দিন, তার বিরুদ্ধে বিচার শুরু করুন, তাকে গ্রেফতার করুন। ইউ শুড ডু দ্যাট। আমরা দেখতে চাই যদি মুখে কেউ এটা উচ্চারণ করে থাকেন সেটাকে তারা এক্সিকিউট করবেন, কিন্তু তারা এই ধরনের রেটরিক ব্যবহার করছেন, এক ধরনের হুমকি দিয়ে মনে করছেন সরাতে পারবেন। জনাব ইশরাক যেভাবে মেয়র লিখে তিনি বসেছেন, এটুকু পর্যন্ত তার যাওয়া ঠিক হয়েছে কিনা এই সমালোচনা করছেন অনেকে, এই সমালোচনা করা যায়, কিন্তু আমি অন্তত এই পুরো সিনারিওটাতে একটা জিনিস দেখছি, বিএনপি কিন্তু অ্যাক্ট করছে না, বিএনপি রিয়্যাক্ট করছে। প্রত্যেকটা জিনিস, এই যে প্রথম থেকে শপথ দেওয়া হলো না, এরপর যা যা করা হয়েছে প্রত্যেকটা যখন বিএনপি দেখছে, বিএনপি না বলে আমরা আসলে এভাবে বলবো, জনাব ইশরাক এবং তার সমর্থকরা, এবং অবশ্যই আবারও বলছি বিএনপির এন্ডোর্সমেন্ট আছে, যে প্রত্যেকটা ক্ষেত্রে যখন দেখা গেছে যে সরকার আসলে একটার পর একটা ব্যারিয়ার তৈরি করছে জনাব ইশরাককে শপথ না দেওয়ার জন্য, তখন খুব স্বাভাবিকভাবেই বিএনপি পাল্টা রিয়াকশন করে তার মাঠের শক্তি, তার মাঠে তার চাপ দেওয়ার সক্ষমতা শো করতে চেয়েছেন। এবং এই চাপের মুখে আরও কারণ ছিল, এর মধ্যে চাপের মুখে প্রধান উপদেষ্টা অভিমান করেছিলেন তিনি পদত্যাগ করবেন, মনে আছে আমাদের নিশ্চয়ই। বিএনপি দুদিন, মানে বিএনপির শাখের লোকজন 2-3 দিন রাস্তা ব্লক করেছেন, তাতেই একজন উপদেষ্টা এতটাই ক্ষোভ দেখালেন ক্যামেরার সামনে, অথচ তাদের ভাষ্য মতেই প্রায় 200 এরকম দাবি দেওয়া এবং রোড ব্লকেটের ঘটনা ঘটেছে। যদি তাই ঘটে থাকে, হঠাৎই 3 দিনে বিএনপির উপরে ক্ষোভ, আমরা বুঝতে পারি কারণটা কি। তো ওই টেনশনের সময়টা পার হয়েছে, যে বৈঠক হলো তারপর অনেকটাই ডিএসকালেটেড হয়েছে বলে আমাদের মনে হচ্ছিল, দুই পক্ষই সাদা পতাকা উড়িয়েছেন, কিন্তু না, আবার এক ধরনের আক্রমণাত্মক অ্যাটিটিউড আমরা দেখছি। এবং আমি মনে করি যেটা জনাব ইশরাক যে অভিযোগ করেছেন, জনাব আসিফ মাহমুদ শপথ ভঙ্গের মতো কাজ করেছেন, যেহেতু তিনি প্রাথমিকভাবে দায়িত্বপ্রাপ্ত। আমরা সরকারের আগে এই উপদেষ্টাকেই বলবো, তিনি অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে কাজ করার জন্য শপথ নিয়েছিলেন, কিন্তু তিনি বিরাগের বশবর্তী হয়ে জনাব ইশরাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটা মনে করা যথেষ্টের বেশি যৌক্তিক কারণ আছে। এবং এই ব্যাপারে বিএনপি যে খুব সিরিয়াস, আর একটা প্রমাণ হলো জনাব তারেক রহমান যেদিন 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, খুব টাফ ভাষায় বলেছিলেন, সেদিন জনাব ইশরাকও একটা আলোচনার মধ্যে তার বক্তব্যের মধ্যে এনেছিলেন, এবং ওনার বিরক্তি আমরা খেয়াল করেছি, হুইচ ইজ লজিক্যাল, যে সরকারের দিক থেকে এই ধরনের আচরণ করা। কিন্তু এখন এটা কন্টিনিউ করছে। আমি সরকার কেন এটা মনে করছে যে তারা এখনও বিএনপির সাথে এই ধরনের একটা অবস্থান বজায় রাখবে, নাকি এটা নেহায়াতি একজন প্রশাসক নিয়োগ করা জনিত উপার্জন অথবা অন্য কোনো স্বার্থের কারণে, সেটা দেখা দরকার আছে। আর বিএনপি আমার মনে হয় এখান থেকে খুব বেশি সরেও আসবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি মাঠে তার অবস্থান কোনো না কোনো ফর্মে রাখার চেষ্টা করবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা প্রাথমিক ঐক্যমত্য হলেও দেয়ার আর মেনি প্লেয়ার্স
পেছনে পেছনে খেলছেন মানুষ আছে, সরকারের ভেতরে আছে, বাইরে আছে। সো কোনো না কোনো ফর্মে বিএনপি মাঠে থাকার চিন্তা করবে। সেটা এখন এই যারা ইশরাক ইস্যুতে থাকার চিন্তা করতে পারে ভবিষ্যতে, তার খুব ব্লকেট টাইপের কিছু না, কিন্তু মিছিল সমাবেশ এগুলো সম্ভবত সে কন্টিনিউ করবে। যদিও সামনের সময়টা আবহাওয়ার দিক থেকে খুব ভালো না, ঝড় বৃষ্টি চলবে। এটা পেরিয়ে যাওয়ার পরও বিএনপি আমার মনে তার মাঠের অবস্থান সরাবে না, এবং সরকার যদি এটা একটা কোনো ধরনের ভিন্ন কোনো ধরনের সুরাহা না করে, বিশেষ করে তার টেনেও শেষ হয়ে গেছে এটা বলে আর শপথ দেওয়া যাবে না, আমার মনে হয় না বিদ্যমান পরিস্থিতিতে এটা একটা সমাধানের পথ হতে পারে। দুই পক্ষই এখন তাদের মধ্যে আলোচনা করতে হবে, এবং আলোচনার মাধ্যমে যারা ইশরাককে কোনো না কোনোভাবে সিটি কর্পোরেশনে কি করা যেতে পারে সেটা আলোচনার মাধ্যমে ঠিক করে তারা একটা সমাধান করতে হবে। যখন আসলে গ্যাজেট হওয়ার পরে আমাদের 1 মাসের মধ্যে শপথ দেওয়াটা হচ্ছে আইনি বাধ্যবাধকতা। কিন্তু 1 মাসের মধ্যে একটা দীর্ঘ সময় আপনারা জানেন যে বিষয়টা সাবজুডিস ছিল একটা রিটের কারণে, এবং আমাদেরকেও লিগ্যাল নোটিস পাঠানো হয়েছিল, আমাদেরকেও রিটের পক্ষভুক্ত করা হয়েছিল মন্ত্রণালয়কে, স্থানীয় সরকার বিভাগকে। তো এক দফায় সাবজুডিস থাকার পরে সেটা খারিজ হলো, তারপরে আবার এটা অ্যাপিলেট ডিভিশন গেলে আবার সাবজুডিস হয়ে গেল। তো এটা তো সাধারণ বিষয়, এটা সবাই রাষ্ট্রের প্রত্যেক নাগরিক প্রায় জানেন যে বিচারাধীন থাকা অবস্থায় এই বিষয়ে আসলে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ আমাদের নেই। এটা হচ্ছে কন্টেম্প্ট অফ কোর্ট হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জায়গায় সেই সময় আমাদের কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল না। ইভেন 24-25 তারিখে 25শে মে নিয়ম অনুযায়ী, যেহেতু 26শে মে আমাদের লাস্ট ডেট অফ শপথ ছিল আইন অনুযায়ী, আমাদের একটা ফাইলও উত্থাপন করা হয়েছিল শপথ দেওয়ার বিষয়ে। ফাইল আমার পর্যন্ত এসেছিল। তখন ইনফর্মালি আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চাই যে বিষয়টা এখন অ্যাপিলেট ডিভিশনে বিচারাধীন। এখন এই বিষয়ে আমাদের কী করণীয় কী, যেহেতু একদিকে আমার আইনও আছে 1 মাসের মধ্যে শপথ দিতে হবে, 30 দিনের মধ্যে, 30 ক্যালেন্ডার ডের মধ্যে। তো সেটাও শেষ হয়ে যাবে। এক্ষেত্রে কি আমাদের আইন ভঙ্গ হবে কিনা, আইন মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আরও অ্যাটর্নি জেনারেল সহ বাকিদের সাথে আলোচনা করে আমাদেরকে এটাই জানানো হয়েছে যে যেহেতু বিষয়টি বিচারাধীন, এই মুহূর্তে শপথ দেওয়ার সুযোগ নেই, এটা কন্টেম্প্ট অফ কোর্ট হওয়ার সম্ভাবনা আছে। বা এটা যেহেতু অ্যাপিলেট ডিভিশনের সর্বোচ্চ আদালতে এটা বিচারাধীন আছে, ওনারা যদি আমাদেরকে আবার কোনোভাবে করে বসে। তো সেই জায়গা থেকে গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এবং পরবর্তীতে 1 জুন আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের মেয়াদও শেষ হয়ে গিয়েছে। এবং সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তো আমাদের শপথ দেওয়ার কোনো সুযোগ নেই। এবং অ্যাপিলেট ডিভিশন থেকে যেই অবজারভেশন দেওয়া হয়েছিল যে এই বিষয়ে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে, ইলেকশন কমিশন আসলে নতুন করে কোনো সিদ্ধান্তও জানায়নি। ইলেকশন কমিশন বলেছে আমরা গ্যাজেট তো করে ফেলেছি, আমরা তাও এটা 15 দিন পরে জানিয়েছে। ততদিনে গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে 20 দিন হয়ে গেছে। তো একটা গ্যাজেট যেটা ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে অলরেডি, সেটাকে সিদ্ধান্ত আকারে দেওয়াটা আমাদের জন্য আসলে খুবই বিভ্রান্তিকর। যে একটা অকার্যকর জিনিসকে সিদ্ধান্ত আকারে যখন আবার ইলেকশন কমিশন বলছে অ্যাপিলেট ডিভিশনের অবজারভেশন অনুযায়ী, তো তখন আমাদের করণীয় নির্ধারণ করাটা আসলে আমাদের জন্য মুশকিল। কারণ এই গ্যাজেটটা অকার্যকর ছিল, অকার্যকর হওয়ার 20 দিন হয়ে গেছে, এবং একই সাথে আমাদের আমাদের যেই সিটি কর্পোরেশনেরও মেয়াদ শেষ হয়ে গেছে। তো আমি তো লিগেল কেউ না, এই বিষয়টা আর খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা। তিনি আইনের প্রফেসর এবং আইনের একজন এক্সপার্ট পার্সন, এখন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে। তিনি একটা টিভি টক শোতে জিনিসটা খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন। তো আমি যতটুকু এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার কারণে যতটুকু জানতে হয়েছে জেনেছি সেটাই আপনাদেরকে বললাম। কিন্তু তার পরবর্তীতে যেই ঘটনা প্রবাহ চলমান আছে, আমার মনে হয়েছে যে এখানে আমরা আরও ম্যাচিওরভাবে হয়তো আগাতে পারতাম। যেটা আমরা দেখলাম যে এক ধরনের অবরুদ্ধ করে সিটি কর্পোরেশনকে, এবং আমাদের একটা অ্যাসেসমেন্ট অনুযায়ী প্রায় 30-40% আমাদের বিগত মাসের তুলনায় গত মাসের নাগরিক সেবা বাধাগ্রস্ত হয়েছে। এবং এখন যেটা হয়েছে, এখন পুরোপুরি সিটি কর্পোরেশন দখল করে ফেলার কারণে, এবং সিটি কর্পোরেশনের আপনার যেমন অফিসগুলো এক ধরনের দখল করে ফেলার কারণে যেই 60-70% আমরা নাগরিক সেবা দিতে পারছিলাম, সেটাও পুরোপুরি ডেডলক অবস্থায় চলে যাওয়ার একটা সম্ভাবনা, শঙ্কা তৈরি হয়েছে। এবং এই শঙ্কার পরেই আপনারা যদি খেয়াল করেন, আমি এই বিষয় নিয়ে সেভাবে মন্তব্য করতে চাইনি এর আগে। সেই শঙ্কার কারণে আমাকে মন্তব্য করতে হচ্ছে, কারণ এটা আমাদের পাবলিক ইন্টারেস্টের বিষয়। আর ঢাকা দক্ষিণে প্রায় 1 কোটির উপরে জনসংখ্যা, তাদের একেবারে দৈনন্দিন সেবা, আপনার বাসা থেকে যদি প্রতিদিন কেউ ময়লাটা না উঠায়, আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে। এই দৈনন্দিন কার্যক্রম যদি কোনো কারণে ব্যাহত হয়, এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় এটা আমার জন্য একটা ফেলিওর হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল অংশীজনদের জন্য একটা বড় ফেলিওর হিসেবে আসলে থাকবে। তো সেই জায়গা থেকে আমাদের আহ্বান থাকবে যে জনাব ইশরাক হোসেন বিষয়টাকে একদিকে আইনি বিষয়টাও বিবেচনা করবেন, এবং যেহেতু আপনারা জানেন যে বিএনপির সাথে এখন অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো বোঝাপড়া, যেই টেনশনটা ছিল বিগত সময় সেটাও এখন আর নেই। একটা বৈঠককে কেন্দ্র করে সেই টেনশনটা অনেকটাই লাঘব হয়েছে, এবং এই সৌহার্দ্যপূর্ণ অবস্থানটা আমরা ধরে রাখতে চাই, এবং সেটা ধরে রাখার জন্য সকল পক্ষকেই আসলে দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। প্রথমত হচ্ছে উনিও আমাদের গণঅভ্যুত্থানেরই একজন অংশীজন হিসেবে আমি মনে করি, এবং যে কারণে দেখবেন যে পুরো 1-1.5 মাসের ঘটনাক্রমে আমি কখনো ওনাকে টার্গেট করে, বা আমার জায়গা থেকে আমি স্পষ্ট করেছি, কিন্তু কখনো ওনাকে টার্গেট করে কিছু বলিনি, কারণ এটা আমার মন আমাকে সায় দেয় না যে আমি এই বিষয়ে কিছু বলি। তবে আমরা আরও দায়িত্বপূর্ণ আচরণ প্রত্যাশা করেছি আগে এবং এখনও করি। এবং যেটা হয়েছে যে
সিটি কর্পোরেশন তালাবদ্ধ করা, আপনারা জানেন এটা সরকারি কাজে বাধা, এবং আমাদের অফিসারদেরকে কাজ করতে বাধা দেওয়া, এটাও একটা ক্রিমিনাল অফেন্স আমাদের প্রচলিত আইনে। এবং মেয়রের চেয়ারে বসা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আইনের চোখে একটা অপরাধ। তবে সেই জায়গা থেকে আমি যেটা বললাম সেটা আবার বলি যে সরকারের সাথে রাজনৈতিক দলের যে একটা সহাবস্থানপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই সম্পর্কটাকে যাতে আমাদের কোনো সিদ্ধান্ত আসলে ক্ষতিগ্রস্ত না করে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি ফোকাস। তবে এই সম্পর্কটাকে সুন্দর রাখার জন্য আমার মনে হয় প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা জরুরি, এবং সরকার রাজনৈতিক দলগুলো থেকে যে উদ্যোগটা ছিল এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে পৌঁছানোর জন্য, সেটা যাতে ব্যাহত না হয় সেজন্য রাজনৈতিক দলগুলো আরও দায়িত্বশীল হওয়াটা গুরুত্বপূর্ণ। সরকার তো আসলে আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, কিন্তু সরকারের বাকি সকল স্টেকহোল্ডারদের সাথে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কনসার্ন এবং বাকি যারা সরকারের উপদেষ্টা পরিষদের ইয়েতে আমরা এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। একা আসলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। এটা ওই ইভেন শপথের বিষয় হোক বা পুরো দক্ষিণ সিটি কর্পোরেশনকে ঘিরে গত 1-1.5 মাসের যেই পুরোটা বিষয়ই আমার একা সিদ্ধান্তের কোনো কিছু ছিল না, যেটা আসলে প্রজেক্ট করার চেষ্টা করা হচ্ছে যে আসিফ মাহমুদ ব্যক্তিগতভাবে, সেই সুযোগটা আমার নাই। আপনারাও তো হাউসে কাজ করেন, আপনারা জানেন যে আপনার সুপিরিয়রের কাছে আপনি দায়বদ্ধ, অথবা আমরা উপদেষ্টা পরিষদের কাছে দায়বদ্ধ। এই বিষয়গুলো যখন আসে আমাদের উপদেষ্টা পরিষদের বিবিধ অংশে এজেন্ডার বাইরে এগুলো নিয়ে আলোচনা হয়, এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত আসে, এখানে আমি দায়িত্বে আছি, আমি সেটাকে ক্যারি ফরওয়ার্ড করি। এবং এক্ষেত্রে আরও যারা স্টেক হোল্ডার আছেন, যেমন আইন মন্ত্রণালয় আছে, আরও যারা আছে, সবাই এটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য আসলে ইয়ে করে। এবং এই কথাটা তো শুধু আমি যে বলতেছি তা না, এই কথাটা তো ইশরাক ভাই উনি নিজেও বলেছেন যে উপদেষ্টা পরিষদে এটা নিয়ে আলোচনা হয়েছিল এখানে। তাহলে উনি কেন আমাকে ব্যক্তি হিসেবে আক্রমণ করছেন, আমার কাছে আসলে বিষয়টা একেবারেই বোধগম্য না। আমার মনে হয় যে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে, এবং এর কিছু প্রমাণও আমরা পেয়েছি। যেমন আমার জন্মস্থানের যিনি বিএনপির নেতা আছেন, তিনি এটাকে অনেকভাবে উস্কাচ্ছেন, বিভিন্ন লজিস্টিক সহায়তা করছেন। আবার দেখা গেছে যে যখন রাজনৈতিক দলের সাথে সরকারের একটা টেনশন ছিল, সেখানেও একটা পলিটিক্যাল টুল হিসেবে ওনাকে ব্যবহার করা হয়েছে। দেখা গেছে যে কেউ উষ্মা প্রকাশ করছিলেন যে আমরা সরকারের বৈঠকে সময় পাচ্ছি না, পাচ্ছি না, সেখানে সরকারকে একটা চাপ দেওয়ার টুল হিসেবে আসলে সেটাকে ব্যবহার করা হয়েছে। এবং একজন আপনারা দেখেছেন এটা কোন পর্যায়ে চলে গিয়েছিল, এটা যমুনার সামনে বিক্ষোভ অবরোধ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগের পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছিল। জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে দেশে একটা 5ই আগস্টের পরে অনেক ক্রাইসিস একটা সিচুয়েশন, মানে সেকেন্ড বিগেস্ট ক্রাইসিস আমরা ফেস করেছি, এবং সেটা আমরা আল্লাহর রহমতে আমরা উতরে এসেছি। তো এখানে আমি মনে করি যে জনাব ইশরাক হোসেন তিনি তরুণ প্রজন্মের একজন আইডল। আমরাও ওনাকে দেখেছি যে ওনার সাহসী কার্যক্রম, সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওনাকে মিসগাইড করা হয়েছে, মিসলিড করা হয়েছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, এবং সেটা এখনও করা হচ্ছে। এবং আমাদের আহ্বান থাকবে যে এই জায়গাগুলো সতর্ক আরও আলোচনা, যেহেতু সরকারের সাথে তো এখন রাজনৈতিক দলগুলো এই সরকারের অংশ, এবং এই সরকারগুলো রাজনৈতিক দলগুলোর কনসেনসাসের ভিত্তিতেই কিন্তু হয়েছে। আপনারা জানেন আমাদের লিয়াজু কমিটি প্রত্যেকটা দলের নেতাদের সাথে কথা বলে উপদেষ্টা পরিষদও ঠিক করেছে। তো আলোচনার ভিত্তিতেই যখন সব কিছু হচ্ছে, তাহলে এটা কেন নয়, আলোচনার ভিত্তিতেই তো হতে পারত। তো এটা আলোচনার পর্যায়ে না আসা এবং না আনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। তালা মারা থাকলে সে তালাটা খোলার দায়িত্ব কার? প্রশাসকেরই তো দায়িত্ব। উনি যাচ্ছেন না কেন? আমি তো বুঝলাম না। এমন যদি হতো যে প্রশাসক ওখানে গিয়েছে, এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাহলে আজকে আপনারা এই প্রশ্নটা আমাকে করতে পারতেন। ওনারা সরকারে, তো ওনারা পুলিশ ডাকছেন না কেন? ফোর্স নিয়ে গিয়ে ঢুকুক, কে মানা করেছে? এই ষড়যন্ত্রটা কিন্তু একটা গভীর ষড়যন্ত্র। আমি খুব লক্ষ্য করতে পারছি বিগত 2-3 দিনে যেভাবে একটা প্রচারণা চালানো হচ্ছে, মানে মূল বিষয়টাকে আড়াল করার জন্য, এটা অত্যন্ত দুঃখজনক। ওনাকে কে বাধা দিয়েছে? উনি যাচ্ছেন না কেন? উনি যাক। নগর ভবনের গেট খুলতে বাধাটা কোথায়? কেউ আসছে না কেন? এসে গেট খুলছে না কেন? প্রশ্নটা তো আমার। আমরা সেই ঈদের আগের থেকে বলেছি জরুরি সেবা সহ সমস্ত সেবা চালু করে দেওয়া হোক। আমি নিজেও ঈদের দিন বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করার জন্য মাঠে ছিলাম। এখন যেটা দেখা যাচ্ছে যে বর্তমান সরকার চতুরতার সাথে এমনভাবে একটা ষড়যন্ত্র করছে যাতে করে একটা নাগরিকদের যে দুর্ভোগ সেটাকে আরো বৃদ্ধি করে তোলা যায়। কারণ জোন অফিসগুলা কোথায় আমি জানিও না, জোন অফিসগুলা কোথায়, সেখানে যাতে একটা ব্যাহত বিঘ্ন ঘটিয়ে সৃষ্টি করে জনগণকে খেপিয়ে তুলে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।